এই যে বিভিন্ন ধরনের ইশতেহার আসছে, এই ইশতেহারগুলোকে আসলে কতটুকু মাঠে রিএনফোর্স করতে পারবে, কারণ তাকে তো আসলে অপোজিশন পার্টি বাধা দিবে। হাদির গুলিবিদ্ধ হওয়া, তার মৃত্যুবরণ, এই বিষয়গুলো তো আমরা জাতিগত কি সমাধান করতে পারলাম? আমার কাছে মনে হয় যে আমাদের দেশের যে আপামর জনসাধারণ তারা এক ধরনের উত্তেজনায় অভ্যস্ত থাকে। এটা তো আমাদের অভ্যাস করানো হয়েছে, এটা ডে বাই ডে আমাদের অভ্যাস করানো হয়েছে। এখন সংস্কারটা করার জন্য আসলে যেটা দরকার যে আপনার স্থিতি অবস্থা এবং সাবধানী পথ চলা, এই দুইটাই তো প্রয়োজন। কিন্তু পলিটিশিয়ানরা কি সেটা করে? সেটা করলে তো আসলে পরবর্তী ভোটে তার জায়গাটা থাকে না। তার সবসময় একটা কনফ্লিক্ট বজায় রাখতে হয়। তার মেইন অপোজিশন সিলেক্ট করার মধ্য দিয়েও এক ধরনের রাজনীতি কিন্তু দাঁড়ায়। আমার কথাটা যদি বোঝা যায়, যেমন ধরেন আমি একটা খুব বড় রাজনৈতিক দল, দেন আই হ্যাভ সাম কাইন্ড অফ লেভারেজ। আমার কিছুটা হইলেও আমার এই ক্ষমতাটা আছে যে আমার অপোজিশন আমি কাকে মানে করব, মানে ট্রিট করব, সেটা ট্রিট করার সক্ষমতাও কিন্তু একটা বড় দলের থাকে। সো এইটা কিন্তু খুবই স্বাভাবিক বাংলাদেশে। সো এখানে অপোজিশন কে হবে, বড় দল কে হবে, সরকারি দল কে হবে, এই বিষয়গুলো যতটা না গণতন্ত্রের মধ্যে দিয়ে হয়, হ্যাঁ অবশ্যই মানুষের ভোটের মধ্য দিয়ে হয়। এবং আমি তো মনে করি এইবার যে আমরা বুঝতে পারছি না কোন জোট ক্ষমতায় আসবে, তাই না? একটা কনফিউশন কিন্তু আছে, সবারই একটা আশঙ্কা আছে। হ্যাঁ, মানে নির্বাচন যাতে মানে ভালোভাবে হয় এটা সবাই চায়, কিন্তু আমরা এটাও চাই যে সবাই যাতে ভোট দিতে পারে। এইবার ভোট দেওয়া নিয়ে একটা আশঙ্কা কি তৈরি হয় নাই? কারণ দেখেন, এই যে আমরা বলতেছি নির্বাচনকালীন সহিংসতা, এটা তো আমাদের ফ্রম ডে ওয়ান, বাংলাদেশের ডে ওয়ান থেকে এটা সমস্যা। 53 ইয়ার্স, মানে একদম 71 সালে মুক্তিযুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেও আমাদেরকে এই প্রবলেম ফেস করতে হয়েছে। তখনও ভোট ডাকাতি হয়েছে এবং অপোজিশনকে 30,000 কমিউনিস্ট মেরে ফেলা হয়নি এই বাংলাদেশে। সো এইটার মধ্য দিয়ে আসলে বাংলাদেশে একটা ইনস্টেবিলিটি ইজ আওয়ার পলিটিক্স। বাংলাদেশের পলিটিক্সই হচ্ছে ইনস্টেবিলিটি। পলিটিক্যাল পার্টিগুলো ইনস্টেবিলিটির মধ্য দিয়ে নিজেদের পলিটিক্সকে ডিফাইন করার চেষ্টা করে। তারা অনেক, এই যে বিভিন্ন ধরনের ইশতেহার আসছে, এই ইশতেহারগুলোকে আসলে কতটুকু মাঠে রিএনফোর্স করতে পারবে, কারণ তাকে তো আসলে অপোজিশন পার্টি বাধা দিবে। তারপরে তারা এটা স্বপ্ন দেখিয়েই যাবে। এইভাবেই আসলে ঘটনাটা ঘটে। বাংলাদেশের মানুষ আসলে একটা যদি স্থিতি অবস্থা না আসে, আমরা খুবই ছোট একটা দেশ, এবং ছোট দেশ বলে আমি সবসময় এটাতে খুব রিয়াক্ট করতাম যে যারা এটাকে ছোট দেশ বলে এটাকে অ্যাটাক করতে চায় এবং নিজেদের আয়ত্তে রাখতে চায়, এটা তো সমস্যাজনক রাজনীতি। কিন্তু মর্যাদার রাজনীতি নিয়ে আমরা বাঁচতে চাই। সমস্যাটা এখানে যে আমাদের পলিটিশিয়ানরা এবং আমাদের যারা বিভিন্ন ধরনের অ্যাডমিনিস্ট্রেটেড লোকরা, তারা আসলে আত্মমর্যাদাপূর্ণ লোক না। তারা ওই পর্যন্ত যেতে যেতে নিজের মর্যাদা অনেকটাই খুইয়ে বসেন। সো তারা যে আসলে মর্যাদাপূর্ণ একটা অবস্থান নেবেন, এটা তারা কখনো পেরে ওঠেন না। আমার কাছে মনে হয় এটা অনেক সময় লাগবে বাংলাদেশের যে সংস্কার, এবং যেটা শুধু সংস্কার না, মোটা দাগের বড় সংস্কার, অর্থনৈতিক সংস্কার, মানুষের মর্যাদাপূর্ণ লিভিং, মানে জীবন জীবিকা, এবং তাকে আপনি একটা এনসিউরিটি দিবেন যে লাইফের একদম হাঁটতে চলতে একটা বিয়ারিং পরে মরে যাবে না, রাস্তায় চলতে গিয়ে গাছ পরে মরে যাবে না। এগুলোরও কিছুটা নির্ভরতা কিন্তু দেওয়া যায় যদি আপনি একটা মর্যাদাপূর্ণ রাষ্ট্র গঠন করতে পারেন। আমার কাছে মনে হয় যে এটা প্রাইমারি গোল না আমাদের পলিটিশিয়ানদের। প্রাইমারি গোলটা হচ্ছে যে কিভাবে মানে ক্ষমতা যাওয়া যায় এবং মালিক হওয়া যায়। হ্যাঁ, এবং আপনি একটা জিনিস দেখেন, রাজনৈতিক সহিংসতার আগেও তো আমরা যখন দেখলাম, আমি এটা মানে কাউকে অ্যাটাক করার জন্য বলতেছি না, আমি একটা ফ্যাক্ট হিসেবে বলতেছি, যে পুরান ঢাকায় যে ব্যবসায়ীকে পাথর দিয়ে মারা হলো, এই দৃশ্যটা তো আমি অন্তত জানি না, আমার মাথা থেকে যায় নাই এখনো। সো আমার কাছে মনে হয় যে ওই দিন থেকে ওই ঘটনাটার মধ্য দিয়ে ওই যে পুরাতন আগ্রাসী মনোভাব, এইটা আবার নর্মালাইজ হয়ে গেছে যখন ওটার বিচারটা আমরা পাইনি। পরবর্তীতে শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া, তার মৃত্যুবরণ, এই বিষয়গুলো তো আমরা জাতিগত কি সমাধান করতে পারলাম না। তো তারপরেও আমরা একটা নির্বাচনে এগিয়ে যাচ্ছি, এবং আমাদের পলিটিশিয়ানদের যেটা করতে হয় যে গো থ্রু করতে হয়, মানে আপনার পাওয়ারটা তো লাগবে, যেভাবেই হোক এটা অ্যাকুমুলেট করতে হবে। আপনি কোন কমরেড, কোন সহযোদ্ধা পিছনে ফেলে রেখে আসলেন, এটার বিবেচনা করার সুযোগ থাকে না। সো আমার কাছে মনে হয় যে ওই যে বিচারহীনতার সংস্কৃতি আমাদেরকে এই যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর থেকে আমাদেরকে দূরে রাখতেছে। আপনি একটা আশঙ্কার কথা বলেছেন যে আর কি আবারও যে সবাই সচেতনভাবে ভোট দিতে যেতে পারবে, সেই আশঙ্কা নিয়ে কথা বলেছেন। 4.5 কোটি তরুণ ভোটার, তারাও তো এই ক্ষেত্রে আবার আরেক ধরনের হতাশার দিকে ধাবিত হবে বলে মনে হচ্ছে।
আপনি কি মনে করেন? আমার কাছে মনে হয় যে ওনারা এটা ছাপায় যেতে পারবেন। তরুণদের অনেক আমি আগ্রহ দেখতেছি ভোট দেওয়ার ব্যাপারে, যদিও মানে আমি এনসিপি তো তাদেরকে ওই সেপারেট জায়গাটা দিতে পারে না, এই জন্য অনেক সময় তাদেরকে কনফিউজও দেখা যাচ্ছে যে কোথায় ভোট দিব। এবার ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আছে, তারা ফাইট করে হলেও এবার ভোট দিতে চায়। এখন যদি মার্কা পায় এবং তার পছন্দসই মনস্থির করতে পারে তাহলে তারা ভোট দিবে, আর না হলে তরুণদের তো একটা মানে একটা অ্যাপলিটিক্যাল জেনারেশন তো আসলে আমাদের গেছে, এখন আবার নতুন করে একটা অ্যাপলিটিক্যাল জেনারেশন তৈরির ব্যবস্থাটা করতে চাচ্ছি না আমরা। এই কারণে মানে যেভাবেই হোক অন্তত গণভোটকে সিরিয়াসলি নিয়ে তাকে গণভোটকে জয়যুক্ত করে আমরা অ্যাটলিস্ট একটা বেসমেন্ট শুরু করতে পারি তরুণদের। আমার ধারণা যে তাদের এই বিষয়ে যে লাস্টলি যে তারেক রহমান যখন গণভোটে হ্যাঁ দিতে বললেন তখন আমার কাছে মনে হয় যে এটা আরও ভালো হয়েছে, এবং তরুণদের ভোট দেওয়ার জন্য অন্তত সে যদি মার্কা সিলেক্ট করতে নাও পারে তারপরও গণভোটে অন্তত ভোট দেওয়ার জন্য তার যাওয়ার একটা উপক্রম মানে একটা আনুষ্ঠানিকতা সে পালন করতে যাবে এইবার।